আজকের গল্প বাগান বাড়ির ভৌতিক রহস্য। 2012 সালে বরিশালের বরগুনা জেলার আমার মামাতো বোনের স্যান্টির বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের পরিবারে যে কোনো বিয়ের অনুষ্ঠান বরগুনার বঙ্গবন্ধু বাগান বাড়িতে আয়োজিত হয়ে থাকে। রেওয়াজ মতন সেবারও তাই করা হলো। আমার মাসিমণিদের বাড়ি থেকে মিলায়তনের দূরত্ব খুব বেশি দূর ছিল না, হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগতো। বিয়ে বাড়িতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়ের বাড়ির সকলে ঠিক করলো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে বঙ্গবন্ধুতে বাগান বাড়িতে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা কীরকম চলছে তা পরখ করে আসবে। যেই ভাবা সেই কাজ। সকলে মিলে রাত 12টার পর বাগান বাড়িতে যাওয়ার রওনা হলো। বলে রাখা ভালো, বাগান বাড়িতে যাওয়ার পথে অনেক বড় একটা খাস পুকুর এবং তার পাশে বড় বড় তাল গাছ ছিল। তার আশেপাশেও সামনে পেছনের জায়গাগুলো ছিল জঙ্গল প্রকৃতি আর ভীষণ নির্জন। বাগান বাড়ি যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টো বেজে গেল। মাইক্রো ড্রাইভারকে ছোট মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিল। বাড়ির কাছে হওয়ার কারণে সকলে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করলো। তো যথারীতি সকলে ধীর গতিতে হাঁটছিল। হইচই করার কথা থাকলেও কেন জানি কীরকম কিছুই করা হচ্ছিল না। চারিদিকে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিস্তব্ধতা বিরাজমান ছিল। সবাই নিচু আওয়াজে গল্পগুজবে বিভোর ছিল। খাসপুকুরের কাছাকাছি আসার পর হঠাৎ আমার একজন কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখল তারা বিশ্বাস করতে পারছিল না। প্রায় 7 হাত দূরত্বে 12 থেকে 14 বছর বয়সী সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত একদম হুবহু একই পোশাকে, একই আকৃতি এবং একই গড়নের 10 থেকে 12টা ছেলে ওদের দিক থেকে পিছন ফিরে উল্টো দিকে উল্টে পায়ে হাঁটছে। তাদের দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন কপি। এত রাতে এই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারল যে এগুলো মানুষ নয়। তারা এটা দেখে ভয়ে জমে গেল, চিৎকার করে চেঁচামেচি শুরু করলো। তারপর পেছন দিকে ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে এগুলো লোক চোখে ভুল দেখতে পারে না। আমার একটা মামাতো ভাই অনিক, ও ছিল অত্যাধিক সাহসী। সুপার ন্যাচারাল ব্যাপারে বরাবরই ওর মাত্রাতিরিক্ত কৌতূহল ছিল। ও সাহস করে পেছনে তাকালো, কিন্তু আর কিছুই দেখতে পেল না। এতক্ষণে যে কিছুই ছিল তা বোঝার কোনো উপায় ছিল না। ওগুলো মানুষ হলে কোনোদিন এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারতো না। যাই হোক, ওই সকলেকে আশ্বস্ত করলো যে সামনে আর কিচ্ছুই নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলো। কিন্তু ততক্ষণে সামনের খাসপুকুরের বিপরীতে প্রায় প্রচুর পরিমাণে বাতাস বইতে শুরু করলো। তাল গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতে সবাই দোয়া দরুদ পড়তে পড়তে দৌড় লাগালো। সে রাতে ভীত সশস্ত্র হয়ে সেকালের বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনা খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনেক ভাই সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোন করা হলো, কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা খুঁজতে বের হলো। ওকে ওই রাস্তায় খুঁজেও পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া যাবে। ওদিকে আমার আর এক কাজিন সিফাত ভাইয়ের উপর বিয়েবাড়ির সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল। ওকে সারা রাত ওই বাগান বাড়িতে থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকারে ওকে বন্দরে যেতে বলা হয়েছিল। বন্দরে যাওয়ার মেন রোডে পুলিশের টহল ছিল, আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না।
তাই পুলিশ ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে যেতে হঠাৎ ছোট ভাই একটা খড়ের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল। ভাইয়া ভয়ে ভয়ে এগুলোর কাছে গেল। খড়ের গাদার ভেতরে মানুষটার মুখ গোঁজা ছিল। খড় সরিয়ে ভাইয়া যা দেখল তার জন্যেও মোটেও প্রস্তুত ছিল না। অনেক ভাইয়াকে জ্ঞানশূন্য অবস্থায় আবিষ্কার করলো শ্রীপাদ ভাইয়া। ওকে পিটিয়ে এমনভাবে রেখে গেছে কেউ। ভাইয়া বাসায় ফোন করে খবর দিল। অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো ওর সমস্ত শরীরে রক্ত জমাটের মতন কালো কালো দাগ আর খামচির দাগ। বুঝতে কারোর কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে। কয়েক ঘন্টা পর ওর জ্ঞান আসে। এরপর ওকে সবাই জিজ্ঞাসা করে রাতে ওর সাথে কি ঘটেছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর আসে। 5 দিন পর জ্বর নেমে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিসের মতন হয়ে যায়। ভাইয়া সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞাসাবাদ করার পরেও কোনো দিন একটিবারের জন্যও সে রাতের ঘটনা আমাদের খুলে বলেনি। সে রাতের পর রাত কিছুদিন পরই ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায়। আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখতে পেত আর চিৎকার করে চেঁচামেচি করে অদ্ভুত আচরণ করত। প্রথম দিকে প্রায়ই এই রকম হতো, এখন অনেক কমে গেছে। তবে এখনও ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে। এই ঘটনাটার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনোদিন কারোর বিয়ে বঙ্গবন্ধুর ওই বাগান বাড়িতে আর করবে না। এই সিদ্ধান্তে বেশি দিন বহাল থাকলো না। বিগত বছরে আমরা সবাই মামাতো বোনের বিয়েতে ওই বাগান বাড়িতে গিয়েছিলাম এবং রাত 1:45-এ ওই রাস্তা দিয়েই হেঁটে বাড়ি ফিরেছি। আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু সে রাতে অনেক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের পরিবারের কাছে রহস্য। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।